এক সমন্বয়কের কথা শুনলাম খুব সম্ভবত সার্জিস আলম, সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন, 24 নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে 29। মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা 29 আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না। আপনারা কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন? আগে সংস্কার না পরে নির্বাচন, নির্বাচন সংস্কার, এই জায়গাটা কি আপনার আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ? আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানি না। একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে, সিরিয়াসলি বলে না। কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন? জুলাই আগস্টে বাংলাদেশের বর্ষাকাল এবং নদী নালা সব মানে তখন বন্যা কবলিত থাকে বাংলাদেশ। তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন, এটা কি বাস্তবসম্মত? জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশ? তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্টে একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে। আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্যে চলে যাই, তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে, তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এটাও একটা ভুল কথা ছিল, কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না। জুন মাসে প্রচন্ড গরম থাকে, তারপরে বর্ষাকাল, কাজে জুন জুলাই আগস্ট এই 3 মাসে কোনো নির্বাচন সম্ভব না। তো কাজেই ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো, তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই খুব পরিষ্কার হবে, নির্বাচন না সংস্কার, এটা একটা অনর্থক বিতর্ক। অনর্থক বিতর্ক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া। সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায়? শেষ করা যায় না সংস্কার। নির্বাচিত সরকারকে তো সংস্কার করতে হবে। কাজে একটার সাথে আর একটা আইদার অর না, আমি আইদার অরে বিশ্বাস করি না। সংস্কার এই সরকার করবেন, করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে। সেই সংস্কার না করে তো আপনি নির্বাচনই করতে পারবেন না। একটা এক্সাম্পল দিই আপনাদের, ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন, আপনি নির্বাচন কিভাবে করবেন? 2008 সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন 35, তারা কিন্তু ভোট দেয় নাই। এবং এই ভোটে তো 18 বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে। তো যাদের 18 বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না, বাড়ি বাড়ি যাবেন না। তো ভোটার লিস্টের কাজটা এখনো শুরুই হয় নাই। তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই। দ্বিতীয় হচ্ছে আরেকটা ব্যাপার আছে, আপনি আগে ভোটার লিস্ট করবেন, তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে। ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে, কতগুলো আসন, আসনের সীমানা কি হবে, কতজন ভোটারের আসন হবে, এগুলো সব ঠিক করতে হবে। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই 2008 সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন 11 সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয়। যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপিরই তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া। একটা এক্সাম্পল দিই, মানিকগঞ্জের এক্সাম্পল দিই আপনাদেরকে। মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিততো, ঐতিহাসিকভাবে বিএনপি জিতে এসছে। সেই মানিকগঞ্জ হঠাৎ করে 4টা আসন ছিল মানিকগঞ্জে, 2008 সালে এটাকে 3টা আসন করে দেওয়া হলো। তো এখন মানিকগঞ্জে কি আপনি 3টা আসনে বিএনপি নির্বাচন করতে চায়, নাকি বিএনপি চায় যে আগের মতো 4 আসন হয়ে যাবে মানিকগঞ্জ? তো এগুলো তো হবে যখন আপনি ভোটার লিস্ট সম্পন্ন করতে পারবেন। কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন বলছে, এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোনো বক্তব্য নাই? নাকি তারা চাচ্ছে যে আমার কোনো সংস্কারের দরকার নাই, নির্বাচনের সংস্কার দরকার নাই, বর্তমান অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে? বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে? নতুন ইয়াংরা ভোট দেবে না? আপনি কি ইয়াংরা মানবে? ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে, ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, পতন হয়েছে। তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন, এটা তো অবাস্তব শুধু দাবি না। আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান, যদি কেউ বলতে চান যে যাদের 18 বছর বয়স হয়েছে তারাও যেন ভোট দিতে না পারে, তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে, তাই না? আমি পত্রিকা যেটা দেখছি যে 20 জানুয়ারি থেকে ভোটার নাগাদ হালনাগাদের কাজ শুরু হবে আর কি, তথ্য সংগ্রহ করবে, এবং তারা বলছে যে 30 জুনের মধ্যে কাজ শেষ হবে। তো এইটা একটা উদ্যোগ দেখছি। আর আপনি যেটি বলছেন যে ডিলিমিটেশন 30 জুনে, আমি বলছি যে 30 জুন হচ্ছে ইলেকশন কমিশন বলছে 30 জুনের মধ্যে শেষ হবে। বাংলাদেশের আমরা যদি অভিজ্ঞতা দেখি, একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সবসময় সম্ভব হয়? আপনি দেখবেন হয়তো আর 1-2 মাস বেশিও লেগে যেতে পারে। তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতেই তো জুলাই আগস্ট চলে আসবে।
তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে, আরো 1-2 মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে। তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন, তাহলে নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে পারছেন? কাজেই বিএনপি, আমি মনে করি বিএনপি নিজেও বলছেন যে জুলাই আগস্টের যে দাবি তারা করেছে এটা বাস্তবসম্মত না। কাজে আমার ব্যক্তিগত, আমি এটা অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য। আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য ভালো। তো এখন এটা এই সরকার করতে পারবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এটা মেনে নেবে কিনা। তো আমার মনে হয় যে তারা যদি আগস্ট পর্যন্ত যেতে রাজি থাকে, তাহলে তারপরে আর 4-5 মাস যদি লাগে, তো এতে মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না, এবং এতে আলোচনায় বসলে আলোচনার টেবিলে এটা সমাধান হওয়া সম্ভব। আমার মনে হয় আপনি যদি বলছিলেন এই যে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এটা হতে পারে, কারণ সরকার তো আসলে খুব লেথার্জিক আর কি, খুবই লেথার্জিক সবকিছুতেই। এবং ডিলিমিটেশনের যে গুরু ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি তার উপদেষ্টা পরিষদেই আছেন। নির্বাচন করেছিলেন 2008 সালের 11 সরকারের সময়। এখন উনি বসে থেকে এটাকে আবার আগের অবস্থা, বিএনপি পক্ষ থেকে এটাতে কোনো দাবিও আমি এখনো দেখি নাই যে আগে। যেটা আমি খুব হতাশ হচ্ছি, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে হতাশ হচ্ছি যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি। যেমন ধরেন এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল, এত দুর্নীতি করে গেল, সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোনো দাবি দেওয়া নাই। আমাদের পত্রিকা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কতদিন, 10 দিন, আর আজকে হলো 15 তারিখ। আজকে আমাদের 25তম দিন আমাদের পত্রিকা। এই 25 দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজ গুলি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 25 দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি, তাদের দুর্নীতি তুলে ধরেছি, তাদের গুম তুলে ধরেছি, তাদের জুলুম তুলে ধরেছি, বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি। এই যে এতগুলো কাজ আমরা 25 দিনের মধ্যে করলাম, মাত্র 25 দিনের মধ্যে, এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না। বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না। এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায়, কার বিচার করতে চায়, কি বিচার করতে চায়, সেই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই। একটা এক্সাম্পল দেখি, এই যে পুতুল, শেখ হাসিনার মেয়ে, যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে WHO তে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে, তারা এগুলোকে সমর্থন করছে না। তো তারা কি আওয়ামী লীগের এই 15 বছরের দুঃশাসন, এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই? এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি, অন্তত গত 5 মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে, যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা কি সেরকম? বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না? বাংলাদেশে আমলাতন্ত্র বুঝতে হবে না? যেমন ধরেন এই সরকার, বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয়, তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে। এই সরকার কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই। কেন পারে নাই? এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলেই আপনি যে বলছেন না এই সরকার লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এবং এই আমলাতন্ত্র আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে, যে আমলাতন্ত্র গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে তৈরি হয়েছে, এবং এই সরকার কোনো শুদ্ধি অভিযান চালায় নাই। এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোনো বক্তব্য নাই। শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে প্রমোশন দিতে হবে, এই জাতীয় কথা ছাড়া কোনো সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই না। তো এই কারণে জনগণ ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা। আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা রে ভাই, পুরো বাংলাদেশ তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমার বিএনপির কোনো বক্তব্য নাই, কোনো সংস্কারের জন্য চাপ দেওয়া নাই। আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত 5 মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে? শুধুমাত্র নির্বাচন, আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই। তো এটা তো জনগণ তো একটু হতাশ হচ্ছে বিএনপির এই পজিশনের কারণে। বিএনপির অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই, মানে জনপ্রশাসন বলেন বা দেশের সার্বিক 15 বছরের বিষয়ে কোনো হোমওয়ার্ক আগেও নাই, ছিল না, পরেও তারা করে নাই, যার ফলে এই অবস্থা। এবং আপনি খুব বিস্ময়কর হচ্ছে যে হাসিনার পতন হলো 5ই আগস্ট, 7ই আগস্ট বিএনপি বলছে 90 দিনের মধ্যে নির্বাচন চাই, সভা করে তারা বলেছে। তো এগুলো এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের হাস্যকর দাবি ছাড়া তো আর কিছুই না, সিচুয়েশনটা তো বুঝতে হবে।
তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমরা পুতুলের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সরানোর জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে, কিন্তু কোনো ফলো আপ নাই। তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ, ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনা সিকরি তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার, আগে আগে আমরা নির্বাচন চাই, নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন। এবং ভারতের যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে, বা সেনাপ্রধানও বলছেন যে নির্বাচনের পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে। তো এর মধ্যে কোনো যোগসূত্র বা ভারতের এত আগ্রহ সংস্কার নির্বাচন কি মনে করেন? মানে ভারত এবং বিনা সিকরিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি পন্থী বা মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ। বিনা সিকরি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এটা জানি। এবং ভারতীয় সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার হলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত হবে। তিনি আরো বলেছেন যে 5ই আগস্ট তার নাকি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তো আমি পরেরটা একটু কমেন্ট করে নেই। আপনারা হয়তো দুটো লিড নিউজ আমার দেশে দেখেছেন গত 25 দিনে। প্রথম দিনে আমরা যে লিড নিউজ করেছিলাম যে ঢাকা অ্যাটাক, শেখ হাসিনা বলেছিল ঢাকা অ্যাটাক করতে ভারতকে, এটা ছিল আমাদের প্রথম দিনের লিড নিউজ। এবং পরবর্তীতে আমরা দিয়েছিলাম যে হাসিনা রেস্কিউ মিশন, এটা আরেকটা লিড নিউজ ছিল। এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটো রাফায়েল জেট বিমান প্রস্তুত হয়েছিল ভারতের আকাশ সীমার মধ্যে। হাসিনাকে বহনকারী বিমানটি প্রবেশ করা মাত্র রাফায়েল জেট বিমান এসকর্ট করে নিয়ে গেছে হাসিনার বিমানকে। এবং আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে হাসিনার বিমান সরাসরি দিল্লিতে যাবে। এবং এর আগে যে সমস্ত গল্প আপনারা শুনেছিলেন যে সে প্রথমে কি বলে ত্রিপুরায় গেছে, আগরতলায় নামতে পারেনি, তারপরে আবার শিকলকারের দিকে গেছে, এগুলো সব ক্যামোফ্লেজ, এগুলো সত্য ছিল না। সবকিছু প্ল্যান করে হয়েছিল। হাসিনাকে কিভাবে এখান থেকে নিয়ে যাবে, কিভাবে রেস্কিউ করবে, মোদির সাথে একাধিকবার কথা হয়েছে হাসিনা। এবং আর্মি চিফের কথার মধ্যে, মানে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল জেনারেল ওয়াকারের। তো কি ব্যাপারে যোগাযোগ ছিল? আপনার কি ধারণা 5 তারিখে কি জন্য যোগাযোগ ছিল? একটাই যোগাযোগ ছিল যে শেখ হাসিনাকে পার করে দেওয়া। তার মানে এই পার করে দেওয়ার ব্যাপারে ভারতীয় ইন্টেলিজেন্স, ভারতীয় মিলিটারি এবং বাংলাদেশের মিলিটারি একসাথে কাজ করেছে। এটাই প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে। এটা গেল এক। আর 2, এখন ইন্ডিয়ান আর্মি চিফ গণতন্ত্রের কথা বলছেন। গত 15 বছর ওনাদের গণতন্ত্রের সবক কোথায় ছিল? এই সবক গণতন্ত্রের ছিল না। গত 15 বছরে যখন